নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইদেরকে। আজকের একটা ভিডিও আপনাদের সামনে রাখছি তিল চাষের দ্বিতীয় ধাপের পরিচর্যা। অর্থাৎ আমাদের তিলে ফুল আসার পর থেকে তিলটা কাটা অবধি আমরা কি কি এখানে যত্ন নেব, কোন কোন এখানে ভুলগুলো আমরা করব না, মানে কোন কোন বিষয় থেকে আমরা একটু বিরত থাকবো, কোন কোন জিনিসকে একটু লক্ষ্য রাখবো। তার সাথে সাথে তিলটা আমরা কাটার পরে কিভাবে তার মানে তিলের যে দানাটা আমরা কিভাবে বের করব এবং 100% যাতে আমরা সেগুলোকে বের করতে পারি। আমরা তিলে কি হয়, অনেক সময় অতিরিক্ত পেকে গিয়ে মাঠেতে ঝরে নষ্ট হয়, সেটা যাতে না হয় আমরা কি করতে পারি। তিলের দানা যেটা হবে ভিতরে, তার মধ্যে তেলের পরিমাণ বাড়াতে আমরা কি করব, আর সম্পূর্ণ যে একটা তিলের সুঁটি যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে সুঁটিটা, এই সুঁটিটাতে একদম নিচে থেকে উপর অবধি পুরো তিলের দানায় ফিলিং করতে হবে। আমাদের ফিলিংটা ভালো চাই, তাই ফিলিং যাতে ভালো হয়, দানার মধ্যে যাতে তেলটা ভালোভাবে জমতে পারে, ফ্যাটটা যাতে জমে, সেজন্য আমরা এখানে কি কি ট্রিটমেন্ট করব, মানে কি কি ওষুধ ব্যবহার করব, সেটা আজকে আপনাদের সামনে রাখছি। অর্থাৎ ফলনটা বাড়িয়ে দেবে। আজকে ফলনটা বাড়াবো কিভাবে সেটা আলোচনা করছি, আর তার সাথে পোকাটাকে আমরা কিভাবে সময় নির্মূল করব। এই সময় কি হয় বলুন তো, শুয়োপোকা, লেদা পোকায় তিলের দানা ফুটো করে তিলগুলোকে খেয়ে নেয়, তিলের পাতাগুলোকে নষ্ট করে দেয়, ফলস্বরূপ আমাদের তিলে কি হয়, ফলনটা কমে যায়। তো সেটা আলোচনা করছি। তো প্রথম আমি আলোচনা করবো হচ্ছে আমরা ফলনটা কিভাবে বাড়াবো, তাই না। তিলে যখন দেখছি আমাদের ফুল, সমস্ত ফুলটা ঝরে গেছে, সমস্ত ফুল তো ঝরে না, দেখবেন তিলের প্রথমে কয়েকটা ফুল আসে, সেগুলো শুটি হয়, আবার তারপরের ধাপে ফুল আসে, আবার তারপরে আবার ডগার দিকে ফুল আসে, সেগুলো থেকে আবার শুটি হয়, এভাবে ধীরে 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 চলতে থাকে। তো মোটামুটি আমাদের যখন দেখবো 80% আমাদের ফুল, তিলের গাছের ফুল, নিচের দিকের ফুলটা ঝরে গেছে, আমরা সেই সময় আমরা কিন্তু প্রথম এখানে একটা ভিটামিন স্প্রে করব, ভিটামিন বা খাবার বলতে পারেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিনজেন্টার ইসাবিয়ন, যার মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড। এ কী করবে, তিলের দানাটাকে মোটা করবে, ওভারঅল এটা কিন্তু ফলনটা বাড়াবে। সাথে আমরা এখানে ব্যবহার করব বোরন 20%, যেটা স্প্রে করা যায়। এখানে ব্যবহার করবো আমরা 25 গ্রাম প্রতি 15 লিটার জলে। বোরন কি করবে, বোরন আপনার হচ্ছে ওই যে তিলের দানার মধ্যে ফ্যাটের পরিমাণটা বাড়াবে। তৃতীয় আরেকটা উপাদান আমরা ব্যবহার করবো 0050। এই সময় আপনারা জানেন দানা শস্য বা তৈলবীজ জাতীয় শস্য, এদের মধ্যে কিন্তু পটাশের চাহিদাটা ব্যাপক থাকে। পটাশ যত ভালো ব্যবহার করবেন, যতটা বেশি ব্যবহার করবেন, তত ভালো কিন্তু এই সমস্ত ফসলের ফলন পাওয়া যায়। তাই আমরা এই সময় কি করবো, 0050 বা কুইক পটাশ বা সলিবেল পটাশ, এর সঙ্গে মেশাবো হচ্ছে 60 গ্রাম প্রতি 15 লিটার জলে। ঠিক আছে, এই তিনটাকে মিশিয়ে আমরা কিন্তু স্প্রে করে দেবো। কখন, যখন আমাদের তিলের সমস্ত ফুলটা ঝরে যাবে, মানে 80% ফুলটা ঝরে যাবে। আচ্ছা, এই সময় আমরা কি কি করব না। প্রথম ভুল যেটা আমরা করি, এই সময় জল সেচ দেবো না। যদি জমিতে হালকা পরিমাণ রস বা জো থেকে থাকে, তাহলে আমরা জলসেচ দেবো না। যদি দেখছি গাছটা ঝিমিয়ে যাচ্ছে, একদম দুপুরের দিকে 2 দিন 3 দিন আমরা লক্ষ্য রাখবো, যদি দেখি গাছটা ঝিমিয়ে গেছে, হয়তো জল না দিলে মারা যাবে, মাটি ফেটে গেছে, সেই সময় আমরা বাধ্য হয়ে হালকা করে জল দেবো। এমন মানে জল যাতে জমে না যায়, সেটা আমরা লক্ষ্য রাখবো। জল জমে গেলে সেই জায়গায় তিলের গাছ মারা যায় এবং তিল কিন্তু সে জায়গায় হালকা হয়ে যাবে, কম হবে। বুঝেছেন, তিলের গাছ অতিরিক্ত হয়ে যাবে, তিল কম হয়ে যাবে, ফলন কম হয়ে যাবে। তাই জলসেচ আমরা খুব সীমিত দেবো, মানে একদম দরকার না ছাড়া জলসেচ আমরা দেবো না। ঠিক আছে, এই সময় আমরা কোনো রকম ইউরিয়া উপর থেকে ব্যবহার করব না, তাতে করে তিলের গাছ কিন্তু বেড়ে যাবে, তিলের ওয়েট হালকা হয়ে যাবে, তিলের আপনার হচ্ছে দানায় যে তেলের পরিমাণ কিন্তু কমে যাবে, বাড়াবার দিয়ে কমে যাবে। তাই ইউরিয়া আর জলসেচ আমরা, ইউরিয়া তো দেবোই না, জলসেচ আমরা প্রয়োজন বুঝলে দেবো, যদি দেখি মাটি ফেটে যাচ্ছে না হলে দেবো না। এ সময় আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে শুয়োপোকা বা লেদা পোকা। এরা কিন্তু ফুটো করে তিলের দানাকে দেখবেন যে শুটিটা রয়েছে, ফুটো করে গাছের পাতা খায় এবং গাছের আপনার শুটিটাকে কিন্তু নষ্ট করে দেয়। এটা থেকে বিরত থাকতে হলে আমাদের কিন্তু এই সময় সমস্ত শীষ বেরিয়ে যাবার পরে, মানে এই তিলের সমস্ত শুটিটা ঠিকঠাক দাঁড়িয়ে যাবার পরে, যখনই আমরা একটা দুটো আক্রমণ দেখতে পাবো লেদা পোকা বা শুয়োপোকা, আমরা তৎক্ষণাৎ তিলের মধ্যে আমরা স্প্রে করব। স্প্রের মধ্যে আমি আপনাদেরকে 4টে টেকনিক্যাল বলছি, যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন। প্রথম হচ্ছে ইমামেকটিন বেনজয়েড 5% বা EM1 নামে পেয়ে যাবেন। এটা যদি আপনারা ব্যবহার করেন, প্রতি লিটার জল 1 গ্রাম করে ব্যবহার করবেন, এটাও ভালো কাজ হয়। যদি আপনারা অন্য কোনো টেকনিক্যাল জানতে চান, সেটা হচ্ছে স্পিনোস্যাড 45% SC। তো স্পিনোস্যাড আপনারা ব্যবহার করতে পারেন, এটাও ভালো টেকনিক্যাল। এছাড়াও রয়েছে কিন্তু ল্যামডা সাইহ্যালোথ্রিন। তো ল্যামডা সাইহ্যালোথ্রিন আপনারা ব্যবহার করতে পারেন, প্রতি লিটার জল আপনারা কিন্তু 2 ml করে ব্যবহার করবেন। ল্যামডা সাইহ্যালোথ্রিন যদি ব্যবহার করেন 2 ml করে, ঠিক আছে। লিটার জল, 1 লিটার জলের ডোজ আমি বলছি, আপনারা 15 লিটারে হিসেব করে নেবেন। এছাড়াও আরও কি কি ভালো টেকনিক্যাল রয়েছে, আর রয়েছে কিন্তু ক্লোরঅ্যান্টি নিলিপ্রোল, যেটা আপনারা কোরাজেনের মধ্যে পেয়ে যান। ঠিক আছে, তো কোরাজেনও আপনারা এই সময় ব্যবহার করতে পারেন। তো আপনাদেরকে আমি 4টে টেকনিক্যাল বললাম, একটা হচ্ছে ক্লোরঅ্যান্টি নিলিপ্রোল, দ্বিতীয় হচ্ছে স্পিনোস্যাড, তৃতীয় হচ্ছে ইমামেকটিন বেনজয়েড, আর হচ্ছে ল্যামডা সাইহ্যালোথ্রিন।
এই চারটের মধ্যে যে কোনো একটা টেকনিক্যাল ব্যবহার করবেন। শুয়োপোকা এবং লেদা পোকা বা পাতা খাওয়া যে পোকাগুলো বা শুটিগুলো যে নষ্ট করে দেয় তারা কিন্তু নির্মূল হয়ে যাবে, একটা স্প্রেতেই যথেষ্ট। তো এই গেল টোটাল আমার আজকের ভিডিও। কি বললাম আপনাদের, কি করবেন, কোন কোন স্প্রে দেবেন, পোকার জন্য কি দেবেন, ভিটামিন হিসাবে কি দেবেন, ফলন বাড়ানোর জন্য কি দেবেন। যারা ইসাবিয়ন দিচ্ছেন তারা অবশ্যই 30 ml ডোজ ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে। 30 ml ডোজ না ব্যবহার করলে আপনার ভালো কাজ কিন্তু পাওয়া যায় না। সাথে বললাম আপনাদেরকে বোরন আপনাদেরকে বললাম কি যে 25 গ্রাম করে প্রতি ব্যারেলে ব্যবহার করবেন। আর কি বললাম যে ওই 60 গ্রাম করে 0050 ব্যবহার করবেন। আর পোকার জন্য আপনাদেরকে কি বলে দিলাম, 4টে টেকনিক্যাল বললাম, যে কোনো একটা টেকনিক্যাল ব্যবহার করবেন। ডোজ আপনি চাইলে আমাকে কমেন্ট করবেন, যদি জানতে চান কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। যদি দোকানদার বলে দেয় তাহলে আরোই ভালো। তো সব কিছু হলো, এরপরে আমরা কিন্তু তিলটা বাড়িতে তুলবো। তিলের ধরুন সমস্ত দানা ফিলিং হয়ে গেছে, দানায় ফিলিং হয়েছে। এরপরে তিলটা আমরা যখন লক্ষ্য রাখবো যে 50-50 একটু হলুদ রং নিয়েছে, মানে তিলের নিচের দিকের যে সুটিগুলো হালকা হলুদ রং নিতে শুরু করেছে, তখন আমরা কিন্তু তিলগুলো সমস্তটা কেটে ফেলবো। এই ধানের মতো আমরা কিন্তু ধানের যে আমরা দেখেছি 80 ভাগ পেকে যাওয়া বা 100 ভাগ পেকে যাওয়ার পরে আমরা ধান কাটি, সে ধানের মতো করলে কিন্তু হবে না। তিল আমাদের একটু কাঁচাই কাটতে হয়। যখনই দেখবো সম্পূর্ণ ফিলিং হয়ে গেছে, হালকা হলুদ ভাব দেখা দিচ্ছে, মানে কোথাও হয়তো একটু হলুদ রং নিতে শুরু করেছে, সেই মুহূর্তে আমরা তিলটাকে কিন্তু কেটে ফেলবো। ধানের মতো আমরা হলুদ হওয়ার অপেক্ষা করব না। হালকা হলুদ যখনই নিতে শুরু করবো আমরা কেটে কিন্তু আমরা একটা জায়গায় জড়ো করব, বুঝেছেন? থাকে জড়ো করবো। মানে কিছু তিলের গাছ দিলেন, আবার তার উপরে কিছু তিলের গাছ দিলেন, আবার তার উপরে কিছু দিলেন, দিয়ে কি বলুন তো, একটা জায়গায় স্ট্যাক করে রেখে দিলেন। যেমন খড়ের যেমন কি খড় আপনারা কিভাবে রাখেন, একটা করে খড় কিন্তু উপরে সাজিয়ে দেন, সেরকম সাজিয়ে রেখে দেবার পরে ওটা লক্ষ্য রাখবেন যে মোটামুটি আপনার 3 থেকে 4 দিন পরে কিন্তু ওটাকে বের করে সমস্তটাকে কিন্তু শুকনো জায়গায় আপনাকে রোদ্রে মেলে দিতে হবে। মেলে দেওয়ার পরে সেগুলোকে, ওই যে তিলের গাছগুলোকে রয়েছে ওগুলোকে কিন্তু আপনাকে কিছু একটা দিয়ে পিটিয়ে বা কিছু একটা দিয়ে ঠুকে সমস্ত যে দানাগুলো সেগুলো বের করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। এখন বর্তমানে মেশিন এসছে, মেশিনে ভরে দিলেও কিন্তু তিলের দানা বের হয়ে যায়। তো আমি রিকমেন্ড করবো আপনারা হাতেই কি করবেন, তিলের গাছগুলোকে পিটিয়ে বা ঠুকে আপনারা কিন্তু তিলের দানাটা বের করবেন, তারপরে সেখান থেকে আপনি তিলটা সংগ্রহ করতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তিলটা কিভাবে আপনারা বাড়িতে মানে সংগ্রহ করবেন, একদম কেটে সেটাকে তিলের দানাটা বের করে সেটাকে যে বাড়িতে সংগ্রহ করবেন, কিভাবে করবেন সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তো এই প্রসেসগুলো ফলো করবেন, তিলের ফলনও বাড়বে, তার সাথে সাথে তিলটা ভালোভাবে বাড়িতেও রাখতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমি আশা করছি ভিডিওটা থেকে আপনারা কিছু জানলেন, শিখলেন। এটা ছিল তিল চাষের দ্বিতীয় পর্ব। আপনাদের প্রথম পর্ব দিয়েছি, যারা দেখেননি, যাদের তিল গাছে এখনো ফুল আসেনি, গাছটা ছোট রয়েছে, তারা কিভাবে গাছটা ভালোভাবে মানে গাছটা তৈরি করবেন সেটা জানতে হলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।